আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা জানাও। কোষ ও এর গঠন এই চ্যাপ্টারটা থেকে কয়েকটা প্রশ্ন পড়তে হয়। কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়ন, ক্লোরোপ্লাস্ট। এরপরে যদি বলি ডিএনএর ডাবল হেলিক্স যে গঠন, কাজ, ডিএনএ আরএনএর পার্থক্য, এবং তারপরেই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। সো মোটামুটি অনেকগুলো প্রশ্ন পড়তে হয়। এ কারণে আমি আমার প্রথম সাজেশনে এই চ্যাপ্টারটা রাখি নাই। কারণ টিস্যু ও টিস্যুতন্ত্র মাত্র 3টা প্রশ্ন পড়লেই কমন, জীব প্রযুক্তি 2টা প্রশ্ন পড়লেই কমন। তো যেখানে রিটেনে 2টা প্রশ্ন পড়লেই কমন, তো এত বড় চ্যাপ্টার না পড়লেও হয়। বাট তারপরে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ অনেকেই বলেছো যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলো নিয়ে একটু ঝামেলা হয়। এক রেপ্লিকেশন পড়াতেই আমার 3 দিন লাগে, মানে 3 দিন ধরে আমি বোঝাই। কিন্তু যেহেতু পরীক্ষার আগের রাত, 2-1 দিন আগের রাত, আমি পরীক্ষায় কতটুকু কিভাবে লিখতে হবে খুব অল্প সময়ে আমি এটা আলোচনা করব। প্রথম অধ্যায় থেকে এছাড়াও গোলজি বডি, রাইবোজোম, লাইসোজোম এগুলোও পরীক্ষায় আসে। তো খেয়াল করো, আমি 4টা টপিক দিয়েছি। এর মধ্যে অসংখ্যবার, অসংখ্যবার বলা ঠিক না, মানে অনেকবার ডিএনএর কাজ আসছিল 4 মার্কে, 3 মার্কে। বাট আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি তোমাকে বলি ডিএনএর কাজ লেখো, ভাইয়া 4 মার্কে যদি ডিএনএর কাজ আসে তাহলে তোমাকে মিনিমাম 8টা পয়েন্ট দিতে হবে। আমার খুবই বিশ্বাস যে ডিএনএর কাজ 8টা পয়েন্ট অনেকে দিতেই পারবে না। আবার প্রশ্ন এভাবে আসে, দেখো, আবার প্রশ্ন এভাবে আসে, কই, এই যে এই প্রশ্নটা আসে, একবার আসছে রেপ্লিকেশনের জৈবিক গুরুত্ব। মানুষ তো পাগলা হয়ে যাবে, এ কি বলে। আসলে রেপ্লিকেশন মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি। তাহলে রেপ্লিকেশনের জৈবিক গুরুত্ব মানে আসলে ডিএনএরই জৈবিক গুরুত্ব, কারণ এই রেপ্লিকেশনে তো ডিএনএই তৈরি হয়। তাহলে সেই ডিএনএর জৈবিক গুরুত্ব সুন্দর করে হাসান স্যারের বইয়ে লেখা আছে, আমরা কয়জনই জানি। তো প্রথমে আমার সাথে 10টা কথা মুখস্থ রাখবা। মনে রাখবা, যদি পরীক্ষায় রেপ্লিকেশনের জৈবিক গুরুত্ব আসে, রেপ্লিকেশনের জৈবিক গুরুত্ব মানে ডিএনএর জৈবিক গুরুত্ব যদি আসে, 6টা কথা লিখবা। আমার সাথে এখনই মুখস্থ করো, ইনশাল্লাহ পরীক্ষায় লিখতে পারবা। প্রথম কথা হচ্ছে, ডিএনএ জীবনের যে সংকেত, আমার চুল কেমন হবে, নাক কেমন হবে, শরীরের বিভিন্ন বৈশিষ্ট্য কেমন হবে, এই জৈবিক সংকেত ডিএনএ বহন করে। এবং সে শুধু বহনই করে না, এই সংকেতটা সে এমআরএনএকে প্রেরণ করে। মানে ডিএনএর সংকেতটাই তো কপি করে এমআরএনএ নেয়, যেটাকে ট্রান্সক্রিপশন বলে। তাহলে 2টা কথা হলো, বলো আমার সাথে, জৈবিক সংকেত বহন করে। লিখতে হবে ভাই, পরীক্ষায় আসছে ডিএনএর জৈবিক গুরুত্ব, তুমি উল্টা পাল্টা লিখছো, তুমি মার্ক পাবা না, তো মার্ক পাবা না। তাহলে ডিএনএর জৈবিক গুরুত্ব কি? সে জৈবিক সংকেত বহন করে, প্রেরণ করে। বহন করে, প্রেরণ করে, 2টা হলো। আমরা সবাই জানি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, যেটাকে বলে প্রতিলিপন, রেপ্লিকেশন, রাইট? সো ডিএনএ প্রতিলিপন সৃষ্টি করে, এবং এই ডিএনএর সংকেতটাই এমআরএনএর মাধ্যমে ফাইনালি কিন্তু প্রোটিন তৈরি করে। সো ডিএনএর মেইন টার্গেট হলো প্রোটিন বানানো, সে প্রোটিন সংশ্লেষ করে। 4টা, মিউটেশন ছাড়া ডিএনএর কোনো পরিবর্তন হয় না। 5টা, আর যদি মিউটেশন হয়, পরিবর্তন হয়, তার মানে বিবর্তন হলো। তার মানে যদি কোনো কারণে পরিবর্তন হয়, তাহলে পরিবৃত্তি, এরই ইংলিশ মিউটেশন। তাহলে মিউটেশনের উদ্ভব হবে, যেটা বিবর্তনের মূল উপাদান হিসেবে কাজ করে। তাহলে 6টা কথা কি? ডিএনএর জৈবিক গুরুত্ব বলুক আর রেপ্লিকেশন প্রক্রিয়ার জৈবিক গুরুত্ব বলুক, 6টা কথা কি? জৈবিক সংকেত বহন করে, প্রেরণ করে, 2টা কথা। প্রোটিন সংশ্লেষ করে, 3টা কথা, এটা ভুলে গেছি। আচ্ছা, প্রতিলিপন করে, প্রোটিন সংশ্লেষ করে। তাহলে বহন, প্রেরণ, প্রতিলিপন, প্রোটিন সংশ্লেষ। মিউটেশন ছাড়া পরিবর্তন হয় না, আর যদি মিউটেশন হয় তাহলে সেই মিউটেশনটা হলো বিবর্তনের মূল উপাদান। তাহলে পরীক্ষায় যদি জৈবিক গুরুত্ব আসে, এই 6টা কথা লিখবেন। যদি পরীক্ষায় বলে ডিএনএর কাজ লেখো, এটাও দেখো 5 স্টার, কতবার যে আসছিল। তাহলে ডিএনএর কাজ, ওই জৈবিক গুরুত্ব, সেটাও তো ডিএনএর কাজ। তাহলে ওই 6টা তো লিখবাই, সাথে আরও 4টা কথা লিখবা, বা সর্বোচ্চ আর 2টা লিখলেও হবে। এই 4টা কথা কঠিন না। আমরা জানি ডিএনএ থাকে ক্রোমোজোমের মধ্যে। তাহলে ডিএনএ যদি ক্রোমোজোমের মধ্যে থাকে, তাহলে সে ক্রোমোজোমের গাঠনিক উপাদান। আবার সেই ডিএনএর মধ্যে থাকে জিন, যে জিনটা হচ্ছে
বৈশিষ্ট্য বহন করে, তাহলে সেই জিনটার একটা ভিত্তি বা বংশগতির আণবিক ভিত্তি কি? ডিএনএ। তার মানে সে সকল বৈশিষ্ট্য ধারণ করছে এবং সেই বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ট্রান্সফার করছে। তাহলে এক্সট্রা আরও 4টা এই 6টার সাথে লিখবা। আবারও বলছি, যদি ডিএনএর কাজ বলে তুমি যে কোনো কিছু লেখো, বাট যদি জৈবিক গুরুত্ব বলে তাহলে ওই 6টা কথা, আর কাজ বললে ওই 6টা কথার সাথে কি লিখবা? ক্রোমোজোমের গাঠনিক উপাদান, বংশগতির আণবিক ভিত্তি, তারপর কি করে? বৈশিষ্ট্য ধারণ করে এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ট্রান্সফার করে। ডিএনএ আরএনএর পার্থক্য খুবই সহজ এবং এটা খুব আসে, এটা নিয়ে আমি কথা বলছি না। আমি কথা বলছি লাস্ট মোমেন্টে তুমি যেটা আসলে ভালো মতো পড়ো নাই। তুমি ভাবছো আরে ডিএনএর কাজ আসবে, শালার বানায় লিখবো। ওই বানায় লিখতে গেলে দেখবা যে পরীক্ষা আটকায় গেছো। মিনিমাম 6টা কাজ না লিখলে তুমি 3-এ 3 পাবা না। পয়েন্ট হিসাব করবে, একটা পয়েন্ট 0.5, 6টা লিখলেই তুমি 3 পাবা, 8টা লিখলেই 4 পাবা। আরও বেশি লিখতে পারো, কিন্তু 4-এর জন্য 8-এর কম লেখা যাবে না তো ভাই। ওকে ফাইন, তাহলে ডিএনএর ব্যাপারটা গেল। তোমরা অবাক হবা যে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে ট্রান্সক্রিপশন। ট্রান্সলেশন আসেই নাই, আর রেপ্লিকেশনের পরে আসছে। এবং আমরা কিন্তু সবাই বলি ভাইয়া ছবি আঁকবো কিভাবে, ছবি আঁকবো কিভাবে। বিলিভ করো, কোনো দিন ছবি চাই নাই, কখনোই বলে নাই যেমন একবীজপত্রী মূলের চিত্র আঁকো, জবার পুষ্প প্রতীক আঁকো, যেমন এই প্রশ্নগুলোতে বলেই দেয় ছবি আঁকো। কোষের গঠন থেকে কখনো বলেই নাই যে রেপ্লিকেশনের ছবির মাধ্যমে দেখাও, ট্রান্সক্রিপশন ছবির মাধ্যমে দেখাও। তার মানে এখানে ছবি নেসেসারি না, কারণ মার্ক তো আর 10 না, সর্বোচ্চ প্রশ্নে মার্ক 3 বা 4। এক রেপ্লিকেশনের বর্ণনা লিখতে গেলেই তো এটা 10 মার্কেও কুলাবে না। আবার যদি তুমি ছবি আঁকো তার তো ঝামেলা। তারপরেও তোমরা যারা ছবিটা চাও, আমি রেপ্লিকেশনের ছবিটাও খুব অল্প সময়ে দেখাই দিচ্ছি ভাই, কিন্তু জেনে রাখো ছবি কিন্তু আসে না, এখন পর্যন্ত আসে নাই যে ছবি আঁকো, ট্রান্সক্রিপশনের ছবি আঁকো। আর ট্রান্সলেশন তো আসেই নাই, বর্ণনাও আসে নাই, কিছুই আসে নাই। তাহলে মাইন্ড ইট, তুমি যদি এই চ্যাপ্টারটা আনসার করতে চাও, তোমাকে ট্রান্সক্রিপশন ভালো করে পড়া লাগবে। এবং ট্রান্সক্রিপশনের সাথে ট্রান্সলেশনের পার্থক্য, এটা 3-এও আসছে, 4-এও আসছে। তোমার বইয়ে 6টা পয়েন্ট আছে, তোমার বইয়ে 6টা পয়েন্ট আছে, 3-এর জন্য যথেষ্ট, বাট 4-এ আসলে তোমাকে 8টা পয়েন্ট দিতে হবে। যদিও পার্থক্য মেইনলি 3-এ আসে, বাই দ্য ওয়ে আমরা ওখানে আসতেছি। তো চলো, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন প্রশ্নের ধরন খুবই খুবই কমন, খুবই কমন। ডিএনএ থেকে এভাবে এমআরএনএ দিবে, এভাবে প্রোটিন দিবে, রাইট? আর এইখানে দিবে এ বি, পরীক্ষার প্রশ্ন আসবে এ প্রক্রিয়াটি কি, বি প্রক্রিয়াটা কি। এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সলেশন। আর যদি ডিএনএ থেকে ডিএনএ হয় সেটা হচ্ছে রেপ্লিকেশন, সেটা হচ্ছে রেপ্লিকেশন। তাহলে এই 3টা হচ্ছে জ্ঞানমূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট। রেপ্লিকেশন কি? ডিএনএ থেকে ডিএনএ। ট্রান্সক্রিপশন কি? ডিএনএ থেকে এমআরএনএ। আর ট্রান্সলেশন কি? এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। বাট রিমেম্বার, এই 3টার মধ্যে এই শেষের 2টাকে বলা হয় সেন্ট্রাল ডগমা, কেন্দ্রীয় কুত্তার মানা। সেন্ট্রাল ডগমা মানে হচ্ছে প্রধান আলোচ্য বিষয়, অর্থাৎ আমাদের জীবনের প্রধান আলোচ্য বিষয়ই হলো ডিএনএর সংকেত থেকে আমরা প্রোটিন বানাবো। তো প্রোটিন বানানোর জন্য ধাপ কিন্তু ভাইয়া এ এবং বি। প্রোটিন বানানোর জন্য ধাপ কিন্তু ভাইয়া এ এবং বি, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। রেপ্লিকেশন কিন্তু সেন্ট্রাল ডগমার পার্ট না, মাথায় রাখো। আর আমরা গতদিনও পড়েছি ভাইরাসে, ট্রান্সক্রিপশন যদি হয় ডিএনএ থেকে এমআরএনএ, তাহলে এর উল্টাটাকে আমরা বলবো রিভার্স ট্রান্সক্রিপশন। এটা দুনিয়ার একজনেরই হয়, এইচআইভি। এছাড়া আমরা কৃত্রিমভাবে করতে পারি, এজন্য এটাকে বলে রেট্রোভাইরাস। এটা গেল জ্ঞানমূলক, এটা গেল জ্ঞানমূলক। এইবার আসো, এই যে এই চ্যাপ্টার থেকে জ্ঞানমূলকে এই 3টা প্রশ্ন আসছে, জ্ঞান আর অনুধাবনমূলকে। আর এসএসবিপি কি? এটা একটা প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটা একটু পর আমরা আলোচনা করব রেপ্লিকেশনে। ওকে ফাইন। এখন আসো ভিভিআই। গয়ে এটা কয়েকবার আসছিল, একবার ঘয়েও মেবি আসছিল, ঘতে। তো বইয়ে তো আছে ভাইয়া 6টা পয়েন্ট, তাহলে ঘতে আসলে তোমাকে আরও 2টা পয়েন্ট অ্যাড করতে হবে। সেই 2টা পয়েন্ট আমি অ্যাড করে দিচ্ছি, সেই 2টা পয়েন্ট আমি অ্যাড করে দিচ্ছি। প্রথম কথা তুমি বলো তো, প্রথম কথা তুমি সংজ্ঞা লিখবা। তাহলে ট্রান্সক্রিপশনের সংজ্ঞা কি? ডিএনএর তথ্যকে এমআরএনএতে কপি করা, সহজ কথা, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা। আর ট্রান্সলেশনের এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করা। তাহলে দেখো, এটা তো তার সংজ্ঞা। এই সংজ্ঞা থেকেই তুমি আরও 2টা পয়েন্ট লিখতে পারবা যদি পরীক্ষার হলে ভুলে যাও। কি পয়েন্ট? তাহলে ট্রান্সক্রিপশনে কি ব্যবহৃত হয়, মনে রাখবা, যে জিনিস ব্যবহৃত হয় তাকে বলে টেমপ্লেট। আবারও বলছি, যেমন তুমি যদি কোনো ফটো এডিট করো, দেখবা বিভিন্ন ওয়েবসাইটে, অ্যাপে আগে থেকে কিছু টেমপ্লেট রেডি করা আছে, সেটাকে ব্যবহার করে তুমি তোমার মতো একটা ডিফারেন্ট ডিজাইন করো, রাইট? সো টেমপ্লেট মানে সেটাই যাকে আমরা ব্যবহার করি, এর বাংলা হলো ছাঁচ। তো যদি ভাষাটা তোমার কঠিন লাগে টেমপ্লেট, তাহলে তুমি
7 নাম্বার পয়েন্টটা লিখতে পারো, মানে নর্মালি বিষয়টা এরকম যে ট্রান্সক্রিপশনের টেমপ্লেটকে, টেমপ্লেট মানে যে ব্যবহৃত হয়, তাহলে বলো তো ট্রান্সক্রিপশনে কে ব্যবহৃত হয়েছে? ডিএনএ। তাহলে ট্রান্সক্রিপশনের টেমপ্লেট হচ্ছে ডিএনএ। আর ট্রান্সলেশনে কি ব্যবহৃত হয়েছে? এমআরএনএ। তাহলে ট্রান্সক্রিপশনের টেমপ্লেট হচ্ছে এমআরএনএ। যদি তুমি ভুলে যাও টেমপ্লেট শব্দটা, তাহলে তুমি 7 নম্বরে অ্যাড করবা যে ব্যবহৃত হয় ডিএনএ, ব্যবহৃত হয় এমআরএনএ। তাহলে এখন তুমি বলো, মানে ডেফিনেশনকে আমি আরো 2টা পয়েন্ট করে ফেললাম, টিচার পয়েন্ট দেখবে ভাইয়া, টিচার পয়েন্ট দেখবে। তাহলে বলো তো ট্রান্সক্রিপশনে কি উৎপন্ন হয়? তাহলে উৎপন্ন হয় কি? ট্রান্সক্রিপশনে উৎপন্ন হয় এমআরএনএ, আর ট্রান্সলেশনে উৎপন্ন হয় প্রোটিন। দেখো আমাদের 8টা পয়েন্ট কিন্তু হয়ে গেছে। এন্ড এই 8টা পয়েন্টের মধ্যে 3টা আমরা পড়লাম। এখন এইগুলো কি বলছে চলো বলি। খুবই কমন সেন্স, প্রোটিন তৈরি হয় রাইবোজোমে। ভালো করে শোনো, রাইবোজোমে। তাহলে এই পয়েন্টটা কি কখনো ভুল হওয়ার? তাহলে রাইবোজোমের সাথে সম্পর্কিত কে? ট্রান্সলেশন। তাহলে এটা রাইবোজোমের সাথে সম্পর্কিত নয়। এখন তুমি বলো রাইবোজোম নিউক্লিয়াসে থাকে না সাইটোপ্লাজমে থাকে? সাইটোপ্লাজমে। তাহলে ট্রান্সলেশন যেহেতু রাইবোজোমে হয়, তাহলে এটা সাইটোপ্লাজমে ঘটে। আর ট্রান্সক্রিপশন কই ঘটে? ট্রান্সক্রিপশন যেহেতু ডিএনএ থেকে তৈরি হচ্ছে, ডিএনএ থাকে নিউক্লিয়াসের ভেতর, তাই এটা নিউক্লিয়াসের মধ্যে ঘটে। তবে তুমি যদি একটু ডিপলি চিন্তা করো, শুধু যদি তুমি লেখো যে ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসের মধ্যে ঘটে, আমি এটার ভুল ধরতে পারবো। কিরকম ভুল? ব্যাকটেরিয়ার তো নিউক্লিয়াসই নাই, তাহলে ব্যাকটেরিয়ার বেলায় কি ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসে ঘটে? তাহলে তোমাকে সঠিকভাবে লিখতে হলে এভাবে লিখতে হবে, আদি কোষে ট্রান্সক্রিপশন ঘটে সাইটোপ্লাজমে, প্রকৃত কোষে ঘটে নিউক্লিয়াসে। এটাই সঠিক তথ্য। কিন্তু ঝামেলা হলো সঠিক কি সেটার চেয়েও বড় কথা, তোমার বইয়ে যা আছে টিচার সেটা ফলো করে আনসার কাটে। তাই এটা তুমি নিউক্লিয়াস দিলেও আসলে আমিও মাইন্ড করবো না, আমি মাইন্ড করার কে, আমি তো আর তোমার খাতা কাটছি না। এখন আসো 2 নাম্বার। ভাইয়া এখানে প্রোটিন তৈরি হয়, প্রোটিন কি দিয়ে তৈরি হয়? অ্যামিনো অ্যাসিড। তাহলে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড, 20টি বলা ঠিক হয় নাই, 20 ধরনের অ্যামিনো অ্যাসিড এখানে ব্যবহৃত হচ্ছে। আর 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 ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। তো যেহেতু তৈরি করব আরএনএ, আবারও বলছি, যেহেতু তৈরি করব আরএনএ, ভাই তৈরি করব যেহেতু আরএনএ, বোঝো, তৈরি করব যেহেতু আরএনএ, আরএনএর ক্ষারক কি? আরএনএর ক্ষারক হলো AUCG, এবং এই AUCGর পিছনে তুমি টিপি 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 লাগিয়ে দাও। এই টিপি মানে হচ্ছে ট্রাইফসফেট। টিপি মানে কি? ট্রাইফসফেট। তাহলে এই জিনিসগুলোকে একসাথে বলে নিউক্লিওসাইড ট্রাইফসফেট। ব্যাপারটা যদি তোমার কঠিন মনে হয়, তুমি এই নামচারটা তো লিখতে পারবা। এগুলোই হচ্ছে আসলে যে নিউক্লিওটাইড অ্যাকচুয়ালি, যেগুলোই ব্যবহৃত হয়। আমরা বলি না যে এটা যদি ডিএনএর, ধরো এটা ডিএনএর হচ্ছে সি, এটা যদি ডিএনএর সি হয়, আমরা কিভাবে শিখছি? তাহলে এখানে কি আসবে? জি। তো সত্যি কথা হলো এখানে যদি সি থাকে, এখানে কিন্তু জি আসবে না। শুধু কি জি আসবে? জি এর সাথে শর্করা, ফসফেট সবই তো আসবে। এই পুরো ব্যাপারটাকেই বলা হয় এইটা গুয়ানোসিন ট্রাইফসফেট। কিন্তু লাগবে একটা, 2টা বাদ যাবে। এগুলো নিয়ে এখন যদি আমি কথা বলি, তোমরা দেখবা যে মাথা গরম হচ্ছে, তাই আমি এত ডিপে যাচ্ছি না। আমি শুধু একটা কথাই বলি, যদি বলে এখানে কি ব্যবহৃত হয়, তাহলে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড মানে কি? সবার শেষে টিপি আছে, ট্রাইফসফেট, আর আরএনএর যে ক্ষারক AUCG সেটা সামনে লাগাই দিবা, তাহলে হয়ে গেল। আশা করছি এই প্রশ্নটা তো তুমি কমন পাবাই কোনো না কোনো বোর্ডে। তুমি 4 মার্কে আসলে 8টা দিবা, 3 মার্কে আসলে 6টা দিবা। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো, এনজাইমের ব্যাপার বলি। যেহেতু আরএনএ একটা পলিমার, তাহলে আরএনএ তৈরির এনজাইমের নাম আরএনএ পলিমারেজ। আর ট্রান্সলেশনের এনজাইমটার নাম হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইম। এর পুরো একটা নাম আছে অ্যামিনো অ্যাসিল কি? অ্যামিনো অ্যাসাইল সিনথেটেজ, অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ, এরকম একটা বড় নাম আছে। তো তোমার যদি এই নামটা আমারই মনে পড়ছে না, তাহলে তুমি কিন্তু অ্যাক্টিভেটিং এনজাইম এই কথাটা লিখলেই হবে। এবং লাস্টের লাইনটা তুমি যদি আসলে অ্যাপ্রোপ্রিয়েট না বোঝো, এই পরীক্ষার আগের রাতে বুঝতে একটু কষ্ট হবে, মানে সময় লাগবে। জিনিসটা তো বেসিক ধীরে ধীরে ডেভেলপ করে আসা উচিত, কিন্তু আমি তো ওইখানে না গিয়ে ডিরেক্ট শুরু করছি। এইটা বুঝবা। এইটা কি বলছে দেখো, বইয়ের কথা। প্রোমোটারে সংযুক্ত হওয়ার পর আরএনএ পলিমারেজ প্রথমে ডিএনএর পাক খুলে নেয়। মানে এইটা বলছে এরকম, ধরো এটা হচ্ছে একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, বুঝছো? সো এই ডিএনএটা ধরো পেঁচানো আছে, ডিএনএটা যেহেতু পেঁচানোই থাকে, পেঁচানো আছে। তো ডিএনএর যে জায়গায় ট্রান্সক্রিপশন শুরু হবে, যে জায়গাটা থেকে,
এই জায়গাটাকে আমরা বলি প্রোমোটার, এই জায়গাটাকে আমরা বলি প্রোমোটার, প্রোমোটার, প্রোমোটার। তাহলে প্রোমোটার কি? যে জায়গা থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে এবং এই জায়গায় ক্ষারকটা থাকে টাটা, প্রকৃত কোষের বেলায় TA টাটা থাকে, TA থাকে, বুঝছো? সো এদের মধ্যে তো বন্ড থাকে যেমন থাকার। এখন মনে করো আমি আরএনএ পলিমারেজ, আমার কাজ হলো ডিএনএ থেকে আরএনএ তৈরি করা। তাহলে আমি কি করব? প্রথমে ডিএনএর একটা জায়গায় গিয়ে যুক্ত হব। তো আমি ডিএনএর যে জায়গায় গিয়ে যুক্ত হব সেই জায়গাটাই হলো এইটা, প্রোমোটার। এবং প্রোমোটারে যুক্ত হওয়ার পর আমার কাজ কি? ডিএনএর পাক খুলে নিব, ডিএনএর পাক খুলে নিব। কেন পাক খুলে নিব? কারণ ডিএনএ তো পেঁচায় আছে, আমাকে এর পাক খুলে যে কোনো একটা স্ট্র্যান্ড ব্যবহার করে আরএনএ বানাইতে হবে, কারণ আরএনএ তো এক সূত্রক। তো এ কারণেই বলছে, এ কারণে এই কথাটা বলছে যে প্রোমোটারে সংযুক্ত হওয়ার পর এই যে এনজাইমটা সে কি করে? ডিএনএর পাক খুলে নেয়। এটা হলো একদম শুরুর ঘটনা ট্রান্সক্রিপশনের। আর ট্রান্সলেশনের বেলায় এমন একটা কথা বইয়ে বলছে, এটা বুঝাতে সময় লাগবে, কিন্তু এই সময়ে এইটা আমি বুঝাবো কিনা আমি আসলে কনফিউজড। হয় তুমি এটা এখন মুখস্থ করে ফেলতে পারো, বুঝতে গেলে একটু সময় লাগবে, আর যারা বুঝছো তো বুঝছোই। আচ্ছা, এখানে শুধু একটা কথাই বলি, ট্রান্সলেশনে তো প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরি হওয়ার জন্য তো অ্যামিনো অ্যাসিড আসতে হয়। অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসে কে? টিআরএনএ। ভালো করে বোঝো তো, টিআরএনএ যেহেতু অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসে, তাহলে 100% টিআরএনএর সাথে অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে। এখন এই টিআরএনএর সাথে অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করার কাজটা করবে কে? কাজটা করবে এনজাইম, কাজটা করবে এনজাইম। তোমরা তো কোষ রসায়ন পড়োই নাই। ধরো আমি একটা এনজাইম, বাবুরা খেয়াল করো, আমি একটা এনজাইম। তাহলে আমার মধ্যে তিনটা জায়গা আছে, একটা জায়গায় টিআরএনএ যুক্ত হবে, একটা জায়গায় অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, আর একটা জায়গায় এটিপি যুক্ত হবে। তাহলে আমি অ্যাক্টিভেটিং এনজাইম, আমার মধ্যে তিনটা জায়গা আছে, টিআরএনএ, অ্যামিনো অ্যাসিড আর এটিপি যুক্ত হওয়ার ব্যাপারটা, বুঝছো? তো ঘটনা হচ্ছে এই জায়গায় বুঝতে গেলে আমি কি বলবো কিনা, আমি বলি বলি কি আর আছে জীবনে, বলি ব্যাপারটা এরকম একটু বুঝাই দিই। ধরো ধরো দাঁড়াও, তোমাদেরকে আমি একটা কাজ করি, তাহলে আর একটু ভালো হবে। এই যে একটা কলম নিলাম, মনে করো এই জিনিসটা হলো টিআরএনএ, এই জিনিসটা হলো অ্যামিনো অ্যাসিড। ভালো করে বোঝো, এই টিআরএনএ এই অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে তারপর রাইবোজোমে আসবে, কিন্তু টিআরএনএর সাথে এই অ্যামিনো অ্যাসিডটা যুক্ত হবে কোথায়? অ্যাক্টিভেটিং এনজাইমে। কিভাবে হবে প্রথমে দেখো, প্রথমে কি হয় জানো? ধরো একটা এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, তার বসার জায়গা হলো আমার নাক। ধরো আমি এনজাইম, এটিপি এসে নাকে বসলো, আর অ্যামিনো অ্যাসিড এসে আমার মুখে বসলো, মনে করো। তাহলে এটিপি এসে নাকে বসলো, অ্যামিনো অ্যাসিড এসে মুখে বসলো। আচ্ছা, এই অ্যামিনো অ্যাসিড আর এটিপির মধ্যে একটা বন্ধন হওয়া লাগবে না? আচ্ছা, বন্ধনের জন্য কি দরকার? শক্তি দরকার। বন্ধনের জন্য কি দরকার? শক্তি দরকার। এই শক্তিটা আসবে কোত্থেকে জানো? এই এটিপির মধ্যে তো ট্রাইফসফেট, তিনটা ফসফেট, এর মধ্যে দুইটা ফসফেট বের হয়ে যাবে। এই যে এটিপি থেকে যখন দুইটা ফসফেট বের হয়ে যাবে, তাহলে থাকলো কি? এএমপি, অ্যাডেনোসিন মনোফসফেট। এই দুইটা ফসফেট বের করার সময় যে শক্তি তৈরি হলো, সেই শক্তি দিয়ে এএমপি মানে অ্যাডেনোসিন মনোফসফেট, এই যে অ্যাডেনোসিন মনোফসফেট মনে করো আমার নাকে আছে, আর অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে। ব্যাপারটাকে আমি যদি একটু ছবির মধ্যে দেই, যেহেতু বুঝানো শুরু করছি, তাই যাতে তোমার মধ্যে কনফিউশন না হয়। মনে করো এটা অ্যাক্টিভেটিং এনজাইম, এখানে তিনটা সাইট আছে। মনে করো প্রথমে এটা একটা অ্যামিনো অ্যাসিড এসে অ্যামিনো অ্যাসিড সাইটে বসলো। এবার এটা হলো মনে করো এটিপি, এটা মনে করো এটিপি। এই এটিপি এসে এটিপি সাইটে বসলো। এখন এটিপি আর অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটা বন্ধন হবে, কিন্তু বন্ধন হওয়ার জন্য তো শক্তির দরকার। এই শক্তিটা পাওয়ার জন্য কি হবে জানো? এই শক্তিটা পাওয়ার জন্য এটিপি থেকে দুইটা ফসফেট বেরিয়ে যাবে, ফলে এটিপিটা হবে এএমপি, এবং এই যে শক্তিটা তৈরি হলো, এই শক্তির সাহায্যে এএমপি আর অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটা বন্ধন তৈরি হবে। বোঝো, এই দুইটা ফসফেট বের হয়ে গেলে একটা বন্ধন তৈরি হবে। এবার মনে করো এই মামাটার নাম হচ্ছে টিআরএনএ।
এই মামাটার নাম টিআরএনএ। এই টিআরএনএ এর জন্য আবার এই জায়গাটা আছে। মনে করো এই টিআরএনএ এসে তার এই জায়গাটায় যুক্ত হলো, এই জায়গাটায় যুক্ত হলো। এখন এই টিআরএনএ কি করবে? অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হবে, কারণ টিআরএনএ এর কাজই হলো অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে তাকে রাইবোজোমে নিয়ে আসা। এখন নিজে চিন্তা করো তো, টিআরএনএ এর সাথে যদি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, টিআরএনএ এর সাথে যদি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, তাহলে অবশ্যই এখানে একটা বন্ধন হওয়া লাগবে। এখন বলো তো, এই বন্ধন হতে গেলে শক্তি লাগবে, তাহলে শক্তির জন্য অবশ্যই কোনো একটা বন্ধন ভাঙতে হবে। তো এই টিআরএনএ এর সাথে যখন অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, এই সময় যে বন্ধনটা হবে ভাইয়া, এই বন্ধনের জন্য যে শক্তি, সেই শক্তিটা আমরা পাবো এই যে এই বন্ধনটা ভাঙার ফলে, এই বন্ধনটা ভাঙার ফলে। অর্থাৎ এই বন্ধনটা ভেঙে যাবে, এই বন্ধনটা ভেঙে যাবে, ফলে যে শক্তি তৈরি হলো সেই শক্তি দিয়ে টিআরএনএ এবং অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে। তাহলে ভাই বলো তো, এই বন্ধন যেহেতু ভেঙে গেছে, তাহলে এএমপি কি আর আছে? এএমপি কিন্তু নাই। তাহলে এএমপি এখন রিলিজ হয়ে যাবে, এএমপি এখন মুক্ত হয়ে যাবে। তার মানে ঘটনা কি দাঁড়ালো? যখনই টিআরএনএ এর সাথে অ্যামিনো অ্যাসিড যুক্ত হলো, তখন এএমপি মুক্ত হয়ে গেল। এইবার ব্যাপারটা বুঝছো কিনা যে কেন এই কথাটা বলছে? অনেকেই ধরো ডিটেলস বুঝেই না, জাস্ট এই লাইনটা মুখস্থ করে। দেখো এনজাইমে, ভালো করে বোঝো, এনজাইমে, এই যে এনজাইমে, এটা এনজাইমে টিআরএনএ এর সাথে যখন অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, এই এনজাইমে টিআরএনএ এর সাথে যখন অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, তখন কি হলো? তখন এএমপি বের হয়ে যায়। তখন এএমপি কি হয়ে গেল? এই যে এএমপি বের হয়ে যায়। এখন বলো, টিআরএনএ কি আজীবন এনজাইমের মধ্যে থাকবে? না, পরে এরা কি হবে? এনজাইম থেকে আলাদা হয়ে যাবে, বা অথবা বলতে পারি এনজাইমটা এবার এদের থেকে আলাদা হয়ে যাবে। এবার টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে নিয়ে রাইবোজোমে চলে আসবে। ভাই এই পরীক্ষার আগের রাতে আমাকে মাফ করে দাও, আমি এটা বুঝালাম, খুবই সরি। তো এই পার্থক্যটা পরীক্ষায় যেহেতু আসছিল, এইটা একবার দেখবা। এখন আসো, তোমরা পরীক্ষায় ট্রান্সক্রিপশন প্রক্রিয়া যদি আসে, তাহলে তোমরা কিভাবে লিখবা? তার আগে আমি রেপ্লিকেশনটা বলি। তো রেপ্লিকেশনে দুইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। একটা হলো রেপ্লিকেশন পদ্ধতি বর্ণনা করো, আর একবার প্রশ্ন আসছে রেপ্লিকেশনের যে এনজাইমগুলো তাদের কাজ বর্ণনা করো। তো খুবই সিম্পল, রেপ্লিকেশনের মেইন কাজগুলোই তো করে এনজাইম আর প্রোটিন। তো তারা কি করে, এই কাজটাই যদি তুমি 7-8টা এনজাইম আছে, এই 7-8টা এনজাইমের যদি নাম মনে রাখতে পারিস, নামের মধ্যেই তার কাম আছে, কামগুলো লিখে দিবি, পড়া শেষ। খুবই সিম্পল। তাহলে পরীক্ষায় যদি বলে রেপ্লিকেশন পদ্ধতি বর্ণনা করো, তোমার প্রথম কাজ হবে যে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলে রেপ্লিকেশন। এটি অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া হয়, তুমি ব্লা 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 লিখে দিলাম। এইবার যে মেইন প্রক্রিয়া, এই মেইন প্রক্রিয়ার আমি ছবি এঁকে একটু যদি বুঝাই, তোমার যে কাজ হলো, প্রথমে তুমি এরকম একটা, এত বড় না দিয়ে আরেকটু ছোট করি, ছবি আঁকা লাগে না, কিন্তু আমি অনেক উৎসাহী জনগণের জন্য আমি একটা ছবি আঁকলাম। সো মনে করো আমি এরকম 2টা ডিএনএ, 2টা সুতা আঁকলাম, আর একটু স্ট্রেট হলে ভালো হইতো আঁকলাম। এখন আমি একটা মিড পয়েন্ট নেই আর কি। এই যে আমি ছবি আঁকলাম, এরপরে আমি এটাকে এরকম করে দিলাম, এরকম করে দিলাম। এটা গেল আমার প্রথম কাজ। তার মানে আমি যে এরকম করছি, মোটা কালার তোমাদেরকে ডাবল করতে হবে, এই যা। এখন আসো, এই কি হলো? এখন মনে করো এইটা 3 প্রান্ত, তাহলে এইটা যদি 3 প্রান্ত হয়, তাহলে এইটা 5 প্রান্ত। তাহলে একইভাবে এটা 3 প্রান্ত, এইটা 5 প্রান্ত। এটা হচ্ছে ডিএনএ। এখন ডিএনএর এই জায়গাটাও তো পেঁচানো ছিল, তার মানে এটা তো ছিল ডাবল হেলিক্স, রাইট? তো ডাবল হেলিক্সকে আমি কি করছি, এখন ভেঙে সিঙ্গেল করছি। তাহলে হেলিক্সকে ভাঙছি, এনজাইমের শেষে বসে এজ, তাহলে হেলিক্সের শেষে যদি আমি এজ দেই, নাম হবে হেলিকেজ। তাহলে এইভাবে এখানে একটা এনজাইম দিব, এই এনজাইমটার নাম আমি লিখে দিব হেলিকেজ। তাহলে প্রথম এনজাইম হচ্ছে হেলিকেজ। প্রথম এই কাজটাই মানে লিখবা পরীক্ষায়, যে রেপ্লিকেশন প্রক্রিয়া যেখানে শুরু হয় তাকে বলে অরি। অরি কথাটা আসছে অরিজিনের শর্ট ফর্ম, অরি। তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো, বাট অবশ্যই লিখবা প্রথমে হেলিকেজ এনজাইম ডিএনএর দ্বিসূত্রক ডিএনএকে একসূত্রক করে। এটা হচ্ছে প্রথম কথা। এখন তুমি নিশ্চয়ই দড়ি দেখছো, পেঁচানো দড়ি দেখছো। তো পেঁচানো দড়ির 2 প্রান্ত ধরে যদি তুমি টান মারো, বা তোমার বাসায় যে হেডফোন আছে, হেডফোনের 2 কানের যে প্যাচ লাগায় থাকে, তুমি যদি এরকম করে ধরে টান মারো, দেখবা খুলবে তো নাই, সামনে একটা এই দিকে একটা জটলা লেগে যাবে। এই জটলাটা এই উপরের দিকে বলতে এই সামনের দিকে যাতে জটলা যাতে না লাগে, তাহলে এইখানে একটা এনজাইম কাজ করবে। সো এভাবে এখানে একটা দাগ দিবা। এই এনজাইমটার নাম হলো এপি আইসোমারেজ।
এপি মানে একদম উপরে, মানে আসলে এই দিক থেকে শুরু হয়েছে, এটা উপরে। এভাবে মনে রাখো এপি, এপি আইসোমারেস বা টোপো আইসোমারেস, এভাবে মনে রাখতে পারো। এটা টপে কাজ করে, তাই টোপো আইসোমারেস এভাবে মনে রাখতে পারো, যে টপে কাজ করে, এটা হচ্ছে টোপো আইসোমারেস, এরই অপর নাম হলো এপি আইসোমারেস। এই কাজটাই করে আদি কোষের বেলায় গাইরেজ। তো আমরা প্রকৃত কোষ গাইরেজের কথা লিখবো না। ওকে ফাইন। তাহলে দুইটা এনজাইমের নাম হলো, তাহলে প্রথম এনজাইম হেলিকেজ, প্যাচ খুললো, এটুকুই লিখবা। এবং টোপোআইসোমারেজ অতিরিক্ত প্যাচ সৃষ্টিতে বাধা দিল। ভালো করে শোনো, তাহলে হেলিকেজ কি করলো, দ্বিসূত্রক ডিএনএর হাইড্রোজেন বন্ধন ভেঙে প্যাচ খুললো, আর টোপোআইসোমারেজ অতিরিক্ত যাতে প্যাচ না লাগে সেটা বাধা দিল। এখন বলো তো, একটু আগে এরা ছিল ডাবল স্ট্র্যান্ড যখন বন্ধনটা ছিল, এখন তারা হয়ে গেল কি, এখন তারা হয়ে গেল সিঙ্গেল স্ট্র্যান্ড। এখন তারা হয়ে গেল সিঙ্গেল স্ট্র্যান্ড। তুমি যদি একটা কি বলে, তুমি যদি একটা হেডফোনের দুই প্রান্ত এরকম করে সরাই ফেলো, ছেড়ে দাও, তারা দেখবে আবার কাছে চলে আসবে। কিন্তু আমি তো এই জায়গায় কাজ করব, এদেরকে তো আবার কাছে আসা যাবে না। তাই এই সিঙ্গেল স্ট্র্যান্ড হওয়ার সাথে সাথে, সিঙ্গেল স্ট্র্যান্ড হওয়ার সাথে সাথে কিছু প্রোটিন এসে এই সূত্রগুলোর সাথে বাইন্ড করবে। তাদের নামই হলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, তাদের নামই হলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এবং তুমি এইখানে কিছু এরকম গোল্লা দিয়ে দিবা, গোল্লা দিয়ে দিবা, এবং এই গোল্লাগুলোই হলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তাহলে তিনটা জিনিসের নাম এবং কাজ হয়ে গেল, সিম্পল। এইবার যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো প্রাইমেজ। দেখো এনজাইমের নামই হলো প্রাইমেজ, 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 নাম শুনেই বলো প্রাইমেজ, তাহলে সে প্রাইমার তৈরি করে। তো এই প্রাইমারটা কেন আসে, এই ক্ষেত্রে আমি অনেকগুলো কথা বলি, প্রায় 30 মিনিট কথা বলি। আমি আজকে কোনো কথা বলবো না, তুমি মাথায় রাখো যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে গেলে লাগে ডিএনএ পলিমারেজ, আরএনএ থেকে আরএনএ বানাতে লাগে আরএনএ পলিমারেজ। মানে ব্যাপারটা এরকম, ডিএনএ একটা পলিমার, এবং ডিএনএ বানাতে গেলে নিউক্লিওটাইড একটার পর একটা যুক্ত করে পলিমার বানাচ্ছি, তাই এনজাইমের নাম পলিমারেজ। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইম কি, ডিএনএ পলিমারেজ। কিন্তু এই ব্যাটা কাজ করতে গেলে তার একটা 3 প্রান্ত লাগে। কাজ করতে গেলে তার কি লাগে, 3 প্রান্ত লাগে। ইলেকট্রিসিটি চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ইলেকট্রিসিটি চলে গেছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। মানে আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, কিন্তু আইপিএস আছে। তুমি একটু আমাকে বলো তো দেখতে পাচ্ছ কিনা, ধুর, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। মানে বোর্ড অফ হয়ে গেছে, বাট তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি তো আমাকে দেখতে পাচ্ছি। আচ্ছা একটু জানাও, কমেন্টে জানাও। যেখানে ছিলাম, যে এরপরে কাজ করে প্রাইমেজ, সে কি করে জানো, আরএনএ থেকে একটা টুকরা নিয়ে আসে যার নাম প্রাইমার। এই প্রাইমারের মধ্যে, থ্যাংক ইউ, এই প্রাইমারের মধ্যে 3 প্রান্ত আছে, 3 নাম্বার একটা প্রান্ত আছে। এই 3 নাম্বার প্রান্তেই পরবর্তীতে ডিএনএ পলিমারেজ তার নিউক্লিওটাইড বসাবে। তাহলে কাহিনীটা কি, ছবিটা তো হারায় গেছে, দাঁড়াও এটা চালু হোক, খুবই সরি ভাই, একটু ওয়েট করো, এটা চালু হোক, একটু ওয়েট করে, এটা চালু হোক। এই জায়গায় বোঝাতেই আমি 30 মিনিট বোঝাই, 30 মিনিটেই বোঝাই। যারা অফলাইন ক্লাস করছে তারা জানে। ওটা কি আসবে আবার না হারায় যাবে, একটু 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 আমি লাইটগুলো অফ করে দিছি, একটা লাইট শুধু জ্বলছে। ছু মন্ত্র ছু, কালিকুত্তার গু, কিরে বলে না, চলে আয় চলে আয়, ছবিটা হারাস না, হারাস না, ফু ফু, হ্যাঁ, ছি ছি ছি। এবার এই কিরে, ইয়ে আছে, গুড। তাহলে ভাইয়া এখন আমার কাজ কি, আমি এত পেঁচালে না গিয়ে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে,
আমার কাজ হচ্ছে এই যে ডিএনএর আমি দুইটা সুতা করছি, এই দুইটা সুতা হচ্ছে এখন টেমপ্লেট, মানে এদেরকে ব্যবহার করে আমি নতুন সুতা তৈরি করব। তো সবসময় মনে রাখবা নতুন সুতাটা বৃদ্ধি পাবে 5 থেকে 3-এর দিকে। তো তুমি দেখো এইটা যদি 3, ওটা যদি 5 হয়, তাহলে এইখানে যে সুতাটা, একটু খেয়াল করো, এইখানে যে সুতাটা তৈরি হবে এই সুতাটার বেলায় এই পাশটা হবে 5, এটা হবে 3, এবং 5 থেকে 3-এর দিকেই যেহেতু বৃদ্ধি পায়, তাহলে এটার ডিরেকশন কি এই দিকে, এটার ডিরেকশন কি এই দিকে। কিন্তু এখানে দেখো এই পাশে 5, ওই পাশে 3, ফলে এখানে যদি আমি বোঝাচ্ছি না একদম, এইখানে যদি আমি এরকম একটা দাগ দিই, ধরো দাগটা দিলাম, তাহলে এই পাশটা হবে 5, এ পাশটা হবে 3, এবং এই নতুন সুতাটা বৃদ্ধি পাবে আসলে এই দিকে। তো যে সুতাটা এই ফর্ক, এই জায়গাটাকে বলে রেপ্লিকেশন ফর্ক, এই যে ওয়াই আকৃতির এটাকে বলে রেপ্লিকেশন ফর্ক। যে সুতাটা, এই নতুন যে সুতাটা ফর্কের দিকে বৃদ্ধি পায় একে বলে লিডিং সুতা, আর যে ফর্কের বিপরীতে বৃদ্ধি পায় তাকে বলে ল্যাগিং সুতা। এখন ল্যাগিং হওয়ার কারণে এর কিছু সমস্যা আছে। কেন এই সমস্যাগুলো সেটা আমি এক্সপ্লেইন করলাম না, মাফ করে দাও, পরীক্ষার আগে এত এক্সপ্লেইন করলে এটা পড়াতেই অনেক সময় লাগবে। এই জন্য তুমি এই যেটা ল্যাগিং, ফর্কের বিপরীতে, সেটাকে তুমি একটু খণ্ড করে দিবা। এই খণ্ডগুলোকে আমরা বলবো ওকাজাকি খণ্ড। বলো কি বলবো? ওকাজাকি খণ্ড। এবং যেহেতু তুমি এখানে খণ্ড করে দিছো, এই জায়গায় একটা এনজাইম মাইরা দিবা, এর নাম হচ্ছে লাইগেজ। বিকজ সে খণ্ডটাকে লাগিয়ে দেয়, সো লাগিয়ে দিচ্ছে, তাই তার নাম লাইগেজ। আবারও বলছি, লাগিয়ে দিচ্ছে তার নাম লাইগেজ, আর এই খণ্ডটার নাম ওকাজাকি খণ্ড। আর যেটা লিডিং সূত্র, এর কোনো খণ্ডটণ্ড নাই। এখন বলো তো, এই যে সুতাটা তৈরি হলো, এই সুতাটা তৈরি করলো কে? ডিএনএ পলিমারেজ। এই জন্য তুমি লাস্ট যে কাজটা করবা, এখানে একটা গোল্লা মারলা, এই গোল্লাগুলো হলো ডিএনএ পলিমারেজ। পড়া শেষ। তোমার ছবিতে প্রাইমেজের কাহিনী না লিখলেও চলবে, অর্থাৎ এই সুতাটা তৈরি হওয়ার শুরুতে প্রাইমার যুক্ত হবে, কিন্তু তোমার পাঠ্য বইয়ের ছবিতে প্রাইমারের কথা নাই। তুমিও যদি এটা না লিখে শুধু কথায় লেখো তাহলে হবে। এবার আসো, 3 বা 4 মার্কের জন্য তুমি কতটুকু কথা লিখবা, খুব মনোযোগ দিয়ে শুনবা, এই কথাটাই রেকর্ড করে এটাই পরীক্ষায় লিখে দিবা, না পড়লেও চলবে। প্রথম কথা, রেপ্লিকেশন, ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় প্রথমে হেলিকেজ এনজাইম দ্বিসূত্রক ডিএনএর প্যাচ খুলে একক সূত্রকে পরিণত করে। টোপো আইসোমারেজ অতিরিক্ত প্যাচ সৃষ্টিতে বাধা দেয়। এসএসবিপি সূত্রক দুটিকে ধরে রাখে যাতে পুনরায় একত্রিত হতে না পারে। প্রাইমেজ এনজাইম প্রাইমার তৈরি করে, এটা লিখে দিলেও দিতে পারো, যেটা ছবিতে দেই নাই। এরপর লিখবা ডিএনএ পলিমারেজ বেস পেয়ার রীতি অনুযায়ী বেস পেয়ার রীতিটা কি ভাইয়া? বেস পেয়ার রীতিটা হলো আমি একটু হাগু কালার ইউজ করি। ধরো এখানে যদি হয় সি ধরলাম, তাহলে এখানে হবে কি? জি। এবং এদের মধ্যে ট্রিপল হাইড্রোজেন বন্ড, তুমি 3টা এখানে এমন দেখাইতেও পারো, যদি ডট ডট দেওয়া উচিত। তো এখন এই জায়গায় যদি তুমি ভাইয়া সিজি লেখো, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এইটা যদি তুমি সি লেখো, এইটা তোমাকে লিখতে হবে জি, কারণ ডিএনএ তো প্রথমে এটা আর এটা ছিল, তাহলে এইটা সি, এটা জি, তাহলে এবার এটা জি হলো, তাহলে এটা হবে কি? সি। এই জায়গায় তোমাকে লিখতে হবে। তো এভাবে তুমি ধরো এখানে তুমি লিখলা এ, তাহলে এখানেও তোমাকে লিখতে হবে টি, তাহলে এখানে এ হলে এটা হচ্ছে টি, আবার এই জিনিসটাও এটি। তাহলে একটা সহজ বিষয়, তুমি যদি এখানে লেখো জিসি, তাহলে ঠিক এখানেও তুমি লিখবা জিসি। দেখো তাই না? সিজি এটি এভাবেই লিখতে হবে। সিজি থাকলে 3টা বন্ধন দিবা, এটি থাকলে 2টা বন্ধন দিবা, এভাবে তুমি কয়েকটা দিতে পারো। তাহলে তুমি কিভাবে লিখবা? তাহলে ডিএনএ পলিমারেজ 3 কি করে? কারেন্ট আসছে, আমি একটু লাইট দিয়ে দিই। ডিএনএ পলিমারেজ 3 কি করে? বেস পেয়ার রীতি অনুযায়ী নিউক্লিওটাইড যুক্ত করে, এবং নিউক্লিওটাইড যুক্ত করতে করতে 5 থেকে 3-এর দিকে বৃদ্ধি পায়। যে সুতাটা ফর্কের দিকে বৃদ্ধি পায় সে লিডিং, যে ফর্কের বিপরীতে বৃদ্ধি পায় সে ল্যাগিং সুতায় খণ্ড তৈরি হয়, খণ্ডের নাম ওকাজাকি খণ্ডকে লাগিয়ে দেয় লাইগেজ। এখন এই যে লাগিয়ে দিল লাইগেজ, ওই যে একটু আগে আমি বললাম প্রাইমার যুক্ত করেছে,
প্রাইমার তো আরএনএ এর অংশ, তাহলে তাকে সরাবে কে? তাকে সরায় এক্সোনিউক্লিয়াস, কিন্তু এটা হাসান স্যারের বইয়ে দেওয়া নাই, ভুল আছে। হাসান স্যার বলছে তাকে সরায় ডিএনএ পলিমারেজ 1। এখন হাসান স্যার যাই বলছে সেটাকেই আমার সত্য ধরে তুমি যদি চাও ওটাও লিখতে পারো। এবং ফাইনালি যখন এই ডিএনএ দুইটা তৈরি হবে, তাহলে এই ডিএনএ দুইটার আবার প্যাচ লাগাইতে হবে না, কারণ ডিএনএ তো প্যাচানো। এই প্যাচ লাগায় আবার হচ্ছে সেই এটাই টোপোআইসোমারেজ, যেটা আদিকোষের বেলায় কে করে? গাইডেজ। তাহলে আমি ফাইনালি খুবই দ্রুত সামারি করব এবং আঁকবো, খুবই দ্রুত সামারি করব এবং আঁকবো। তাহলে প্রথম কথা দেখো, যাতে আঁকাটা তোমরা আরেকবার প্র্যাকটিস করতে পারো। প্রথম কথা, এটাকে ধরো আমি দিলাম 3 3 করে, এটা হচ্ছে 5, তাহলে এটা 3, এটা কিন্তু 5। তাহলে প্রথম কথা, এটা হেলিকেজ। হেলিকেজ দ্বিসূত্রকে একসূত্রক করে। এখানে দিব টোপোআইসোমারেজ। টোপোআইসোমারেজ সে অতিরিক্ত প্যাচ হতে বাধা দেয়। এগুলো হচ্ছে এসএসবিপি। এসএসবিপি কি করে? পৃথক হওয়া সূত্রকে একত্রিত হতে দেয় না। এরপরে যুক্ত হয় প্রাইমার। তাহলে প্রাইমেজ এনজাইম প্রাইমার যুক্ত করে, সেটা লিখবো না। ডিএনএ পলিমারেজ 3 বেস পেয়ার রীতি অনুযায়ী নিউক্লিওটাইড যুক্ত করে এবং কোন দিকে বৃদ্ধি পায়? 5 থেকে 3-এর দিকে বৃদ্ধি পায়। 5 থেকে 3-এর দিকে বৃদ্ধি পায়। যে সূত্রটা ফর্কের দিকে যায় তার নাম লিডিং সূত্র, যে ফর্কের বিপরীতে আসে তার নাম ল্যাগিং সূত্র। এই ল্যাগিং সূত্রে খণ্ড তৈরি হয়, এর নাম ওকাজাকি খণ্ড। এই খণ্ডের গ্যাপ পূরণ করে হচ্ছে লাইগেজ, আর এটা হচ্ছে সেই পলিমারেজ। বুঝতে পারছো? এবং ফাইনালি তোমার কাজ হলো প্রাইমারকে সরাবে ডিএনএ পলিমারেজ 1, যেটা মিথ্যা কথা, কিন্তু আমরা এখন শিখবো। আর টোপোআইসোমারেজ নতুন যে ডিএনএ তৈরি হলো তাকে আবার প্যাচ লাগাবে। এই যে রেপ্লিকেশন ভাইয়া শেষ, এনজাইমের ভূমিকাও শেষ, এখান থেকে প্রত্যেকটা এমসিকিউ তোমার শেষ। আর এইখানে তুমি কি করবা? যদি তুমি এখানে এটি দাও তাহলে এখানেও দিবা এটি ডাবল বন্ড। এখানে যদি তুমি সিজি দাও এখানেও তুমি দিবা সিজি ট্রিপল বন্ড। এভাবে তুমি যতদূর পারো আগায় দিবা। হয়ে গেল রেপ্লিকেশনের ছবি এবং কথা। খুব একটা সময় কিন্তু রেপ্লিকেশনে লাগবে না। এই খুব সময় কি লাগছে? খুব সময় কি লাগছে? কি হচ্ছে দেখো 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 দেখো, খুব সময় কি লাগছে? লাগছে না। হেলিকেজ, টোপোআইসোমারেজ, এসএসবিপি, গ্যাস গ্যাস গ্যাস, দ্বারা ক্লিয়ার। এটা যদি হয় 3-5 তাহলে এটা হচ্ছে 5-3, এটা যদি হয় 5-3 তাহলে এটা হচ্ছে এই পাশে 5 এবং 3। এই জায়গায় একটা দিব, এটা কি লাইগেজ, এগুলো কি ডিএনএ পলিমারেজ 3 প্রাইমেজ, আর দিলাম না, আর কিছুই দিলাম না। হয়ে গেল এই দুইটা টেমপ্লেট, এই দুইটা হচ্ছে নতুন সৃষ্ট সূত্র। তো এটা কঠিন কোনো ছবি না। আশা করি তোমরা রেপ্লিকেশন আর ভুল করবা না। এখন আসো ট্রান্সক্রিপশনে তুমি কতটুকু লিখবা। ট্রান্সক্রিপশন এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং আজকের ক্লাস আমার এই ট্রান্সক্রিপশনের মাধ্যমেই শেষ, কারণ এরপরে আমি এটা পড়াইছি শুরুতে। তো ট্রান্সক্রিপশন বলতে আমার 5-7 মিনিট লাগবে ভাইয়া, ধৈর্য ধরো, সময়টা চলে গেল একটু বেশি। আচ্ছা, ট্রান্সক্রিপশন মানে হলো আমরা জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। আমি তোমাদের জন্য জিনিসটাকে একটু ছোট করছি, মনে হচ্ছে ভাই এত কিছু লিখবো, কিন্তু আমার সাথে মুখে মুখে বলো, আজকের পর তুমি পরীক্ষার হলে একদম সরাসরি লিখতে পারবা, ছবি আঁকা লাগবে না। এই যে এরকম একটা পেঁচানো ডিএনএ, তাকে আমরা এরকম একক সূত্রক আরএনএ বানাবো। তাকে তো বানাবো না, তার কাছ থেকে আমরা একটা আরএনএ তৈরি করব। কিভাবে সেটা? এই যে আমি বললাম, কি বললাম, যে এটা 3টা ধাপে ঘটে। সূচনা, এই যে আমি বললাম ডিএনএতে কি থাকে? একটা প্রোমোটার থাকে। প্রোমোটারটা আসলে কি? টাটা। তো এই প্রোমোটারে কে এসে যুক্ত হয়? আরএনএ পলিমারেজ। কিন্তু একটা কথা বলি, আরএনএ পলিমারেজের আগে কিছু প্রোটিন গিয়ে ওদের সাথে যুক্ত হয়, যাকে বলে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। তুমি চাইলে পরীক্ষার হলে এই লাইনটা বাদ দিতে পারো। আচ্ছা, আমি বাদ না দিই, কারণ এই শীটটা তোমাদেরকে দিব, আবার দেখতে পাবা না। তুমি সরাসরি এভাবে লিখতে পারো শর্ট করার জন্য, যে ডিএনএতে প্রোমোটার থাকে। প্রথমে আরএনএ পলিমারেজ এনজাইম প্রোমোটারের সাথে যুক্ত হয়, আর একটু আগেই বললাম যুক্ত হওয়ার পর কি করে? পাক খুলে নেয়, এবং একবারে কয়টা বেস পেয়ার খুলে যায়? বেস পেয়ার তো বোঝো, এই যে এ টি, এরা হচ্ছে বেস, এ একটা বেস, টি একটা বেস, তাহলে দুইটাকে একসাথে বলে বেস পেয়ার। তাহলে একসাথে 20টা বেস পেয়ার খুলে যায়। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, রিটেনে নাও লিখতে পারো। তাহলে সূচনার তুমি কি লিখবা আমার সাথে বলো, আমার সাথে বলো। প্রথমে তো ডেফিনেশন লিখবা, ডিএনএ তথ্যকে এমআরএনএতে কপি করা হলো ট্রান্সক্রিপশন। সূচনা 3টা ধাপে ঘটে। সূচনা, প্রতিটি ডিএনএতে একটি প্রোমোটার থাকে। একটি প্রোমোটার থাকে বলা আবার ভুল হইল, অনেক কথাই তো বলতে হয়।
আসলে প্রত্যেকটা জিনের জন্য একটা প্রোমোটার থাকে। যাই হোক, তাহলে ডিএনএতে প্রতিটা জিনের জন্য একটা প্রোমোটার থাকে। আরএনএ পলিমারেজ এনজাইম প্রোমোটারে যুক্ত হয়, হয়ে ডিএনএর পাক খুলে নেয়। কয়টা বেস পেয়ার খোলে? 20টা। এটুকু পারবেন? অবশ্যই পারবেন। এখন ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শুরু হবে কোন দিকে? 5 থেকে 3। মানে হলো সিম্পল। ধরো এটা হচ্ছে ডিএনএ, ধরো এটা ডিএনএ, এইটা হলো 3, এটা হলো 5, তাহলে এরকম ডিএনএর তো দুইটা বিপরীত, রাইট? তাহলে ট্রান্সক্রিপশন শুরু হবে এরকম, মানে 5 থেকে 3-এ, মানে ট্রান্সক্রিপশনটা শুরু হবে এই সুতাটার 5 থেকে কি 3-এর দিকে, সেই কথাটাই বলছে। তাহলে ট্রান্সক্রিপশন শুরু হয় 5 থেকে 3 মুখী অবস্থায়। আচ্ছা, কোন এনজাইম কাজ করে? আরএনএ পলিমারেজ। রেপ্লিকেশনের বেলায় আমরা লিখছিলাম যে ডিএনএ পলিমারেজ বেস পেয়ারিং রীতি অনুযায়ী নিউক্লিওটাইড যুক্ত করে। এখানে জাস্ট আমি লিখবো উল্টাটা, আরএনএ পলিমারেজ 2 না 3 এসব না লিখলেও চলবে, সে বেস পেয়ারিং রীতি অনুযায়ী সাসে অবস্থিত নিউক্লিওটাইডের পরিপূরকটি বেছে নেয়। এখন প্রশ্ন হলো এসব কি ভাই? এই যে ডিএনএর তো দুইটা সুতা, যে সুতাটাকে ব্যবহার করলাম তার নাম সাস। এখন মনে করো সাসে আছে এ টি সি, তাহলে সাসে অবস্থিত নিউক্লিওটাইডের পরিপূরক কি? এর পরিপূরক কি? এর পরিপূরক হলো টি, কিন্তু আরএনএতে তো টি থাকে না, তাহলে এখানে হবে ইউ। টি এর পরিপূরক কি? এ। সি এর পরিপূরক কি? জি। তাহলে দেখো সাসে অবস্থিত নিউক্লিওটাইডের পরিপূরক অনুযায়ী আরএনএ পলিমারেজ কি বসায়? আরএনএ পলিমারেজ নিউক্লিওটাইড বসায় এবং আরএনএ তৈরির সূচনা করে। এবং এই সাসের মধ্যে, কার মধ্যে? এই সাসের মধ্যে সূচনা এবং সমাপ্তি স্থান নির্দিষ্ট থাকে। তাহলে দেখো সূচনার মধ্যে কতগুলো কথা আমি যদি একটু সামারি করি, তুমি যদি এত কথা নাও লেখো 3-4টা লাইন তো লিখতে পারবা। তাহলে ট্রান্সক্রিপশনের সূচনা, ডিএনএতে প্রতিটি জিনের জন্য, এটা যদি তুমি এখন নাও বোঝো কথাটা লিখবা, প্রতিটি জিনের জন্য একটা প্রোমোটার থাকে। আরএনএ পলিমারেজ এনজাইম প্রোমোটারে যুক্ত হওয়ার পর ডিএনএর পাক খুলে নেয়। এরপরে কি হয়? বেস পেয়ারিং রীতি অনুযায়ী আরএনএ পলিমারেজ ডিএনএর যে সাস মানে টেমপ্লেট, ওই টেমপ্লেটের নিউক্লিওটাইডের পরিপূরক অনুযায়ী নিউক্লিওটাইড যুক্ত করে এবং 5 থেকে 3-এর দিকে বৃদ্ধি পায়। এই 5 থেকে 3-এর কথাটা শুরুতে না বলে আমি পরে বললাম। এভাবেই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া শুরু হয় এবং ওই টেমপ্লেট বা সাসের মধ্যে সূচনা সমাপ্তি স্থান নির্দিষ্ট থাকে। আরেকবার বলি, ডিএনএতে প্রতিটি জিনের জন্য প্রোমোটার থাকে। আরএনএ পলিমারেজ এনজাইম প্রোমোটারে যুক্ত হয়, পাক খুলে নেয়, ট্রান্সক্রিপশন শুরু হয় 5 থেকে 3-এর দিকে। আরএনএ পলিমারেজ, যদি কঠিন লাগে এই লাইনটা তাহলে এভাবে লিখবা, আরএনএ পলিমারেজ বেস পেয়ারিং রীতি অনুযায়ী নিউক্লিওটাইড যুক্ত করে এবং ট্রান্সক্রিপশন শুরু করে। শেষ। এইবার আসো, এখন তো সুতাটা বৃদ্ধি পাবে, বর্ধিত হবে। কিভাবে? আরএনএ পলিমারেজ এনজাইম বেস পেয়ারিং রীতি অনুযায়ী একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত করতে করতে 3 থেকে 5-এর দিকে বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হলো ভাই, একটু আগে বললেন 5 থেকে 3, এখানে বললেন 3 থেকে 5। মামা বুঝতে হবে এখানে 3 থেকে 5 আছে, কিন্তু শুরুতে কি লেখা? সাস স্ট্র্যান্ড ধরে, ভালো করে বোঝো। আরএনএ নিজে 5 থেকে 3-এর দিকে বৃদ্ধি পায়, কিন্তু এইটা তো সাস, তাহলে সে বৃদ্ধি পাচ্ছে 5 থেকে 3-এর দিকে, তাহলে সাসের কোন দিকে বৃদ্ধি পাচ্ছে? সাসের কিন্তু সে 3 থেকে 5-এর দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তুমি যদি এইখানে সাস কথাটা না লেখো, তাহলে এখানে তোমাকে লিখতে হবে 5 থেকে 3। অর্থাৎ তুমি লিখতে পারো আরএনএ পলিমারেজ বেস পেয়ারিং রীতি অনুযায়ী নিউক্লিওটাইড যুক্ত করতে করতে 5 থেকে 3-এর দিকে বৃদ্ধি পায়। বাট যদি তুমি লেখো সাস স্ট্র্যান্ড ধরে, তখন তো 5 থেকে 3 লেখা যাবে না, 3 থেকে 5, এই জন্য বুঝতেও হবে একটু। ওকে ফাইন। এবং উদাহরণ হিসেবে বলা যায়, এটা তুমি বানায় লিখবা, এটা তোমার মুখস্থ করা লাগবে না। অর্থাৎ তুমি বানায় লিখবা, যে উদাহরণ হিসেবে বলা যায় এভাবে লিখবা যে এই সাসে যদি থাকে এটিসি, তাহলে এমআরএনএতে হবে ইউএজি। এটা তুমি পারবা না, তো এটা তোমার মুখস্থ করার দরকার নাই, এটা তুমি বানায় লিখবা যে সাসে যদি হয় এটিটিসিজিএ, তাহলে এরই অপোজিটে যা হবে সেটাই এখানে লিখে দিবা। এটা এত বড় লেখার দরকার নেই, ছোট করো ছোট। শুধু পার্থক্য কি? টি এর জায়গায় ইউ হবে, কারণ আরএনএতে থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। তাহলে এইটুকু হলো সূত্র বর্ধিতকরণ। পরের 2টা লাইন লেখার দরকার নেই। তাহলে সূত্র বর্ধিতকরণ কিভাবে লিখবা? খুবই সিম্পল। আরএনএ পলিমারেজ বেস পেয়ারিং রীতি অনুযায়ী নিউক্লিওটাইড যুক্ত করতে করতে 5 থেকে 3-এর দিকে বৃদ্ধি পায়। আর যদি লেখো সাস স্ট্র্যান্ড ধরে, তাহলে 3 থেকে 5-এর দিকে বৃদ্ধি পায়। উদাহরণ হিসেবে বলা যায়, সাসে যদি থাকে সিসিসি, তাহলে আরএনএতে হবে জিজিজি।
তবে একটা ওখানে এ লাগাই দিও, CCCA। তাহলে আরএনএতে হবে GGGU, অর্থাৎ টি এর স্থলে ইউ বসবে, কারণ আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। সূত্র বর্ধিতকরণ শেষ। এন্ড লাস্ট ওয়ান, সমাপ্তিকরণ। এভাবে এভাবে দেখো, বলা প্রথমে বলবা যে শ্বাসের মধ্যে সমাপ্তিকরণ স্থান নির্দিষ্ট থাকে, মনে করো এটাই সমাপ্তিকরণ স্থান। তাহলে এভাবে নিউক্লিওটাইডটা বৃদ্ধি পেতে 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 যখন সমাপ্তিকরণ স্থানে চলে আসবে, শেষ। তাহলে আরএনএ পলিমারেজ শ্বাস ধরে সামনে অগ্রসর হতে 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 সমাপ্তিকরণ স্থানে পৌঁছে গেলেই ট্রান্সক্রিপশন সমাপ্ত হয়ে যায়। এখানেই শেষ করে দিতে পারো। এখন বলো তো, সমাপ্ত হওয়ার পর আরএনএ কি আর ওখানে থাকা যাবে? এই যে এই আরএনএ তো তৈরি হয়ে গেছে, এখন এই আরএনএটা আলাদা হয়ে যাবে, ডিএনএ আবার তারা প্যাচ লাগবে। কিন্তু কিছু আরএনএ আছে, মানে ট্রান্সক্রিপশন সমাপ্ত হওয়ার পর সে নিজে থেকেই সরে যায়, যে হ্যাঁ ওনার কাছ থেকে আমি কপিটা নিছি আমার মধ্যে, আমি এখন চলে যাই। কিন্তু কিছু স্যাঁচরা আছে, এই স্যাঁচরা এর সাথে বন্ধন করতে করতে ওরে এমন ভালোবেসে ফেলে, আমি আর যাব না, মানে থাপড়াই শালাদের। তখন কিছু শক্তি প্রয়োগ করে ওই শালাদের টেনে হিসেবে, আরে শালা আলাদা হ, তুই তোর না, তুই তোর মানে টেম্পোরারি ছিলি। এই 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 ঝামেলাটার কথা বইয়ে লেখা আছে, আমিও লিখে দিছি, যে কোনো কোনো জিনের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন সমাপ্ত হলে আরএনএ যেটা তৈরি হলো সে কি করে, এমনিতেই সরে যায়। ভদ্র মানুষ এমনি সরে যায়, ঠিক আছে এমনি আমার অনেক উপকার করলো। এই স্যাঁচরাগুলাকে টাইনা পৃথক করতে হয় কিছু প্রোটিনের সাহায্যে, এই স্যাঁচরা। যাই হোক, তুমি এটা লিখবা কিনা তোমার ব্যাপার। এখন ভাইয়া সত্যি কথা, আরএনএ কিন্তু তৈরি হলো, বাট তাকে চূড়ান্ত করতে হবে। তো পরীক্ষায় যদি বলে ট্রান্সক্রিপশনের বর্ণনা, এই তিনটা দিলেই হবে। এখন তুমি যদি চাও যে তুমি চূড়ান্তকরণটাও দিব, আমি দিয়ে দিছি। চূড়ান্তকরণ মানে ট্রান্সক্রিপশনের ফলে যেটা তৈরি হলো তার মধ্যে কিছু কাটাকাটি করতে হবে, কিছু যুক্ত করতে হবে। তাহলে যে আরএনএ তৈরি হলো তাকে বলবো প্রি এমআরএনএ, মনে করো এটা হলো প্রি এমআরএনএ, এটা 5 প্রান্ত, এটা 3 প্রান্ত, এটা হলো প্রি এমআরএনএ। আচ্ছা সবুজ কালার দেই, যেহেতু ওখানে আমরা সবুজ কালার দেখালাম, প্রি এমআরএনএ। তো এই প্রি এমআরএনএর মধ্যে 3টা প্রসেসিং করতে হয়। কয়টা? 3টা। প্রথমে কি করতে হয়, ওর 5 প্রান্তে আর 3 প্রান্তে কিছু অ্যাড করতে হয়। কি অ্যাড করতে হয়? 5 প্রান্তে গু অ্যাড করতে হয়, গু। প্রশ্ন হলো ভাইয়া গু কেন অ্যাড করতে হয়? কারণ এই যে এমআরএনএটা সে নিউক্লিয়াসের ভেতর তৈরি হলো, এখন সে নিউক্লিয়াসের ছিদ্র দিয়ে বাইরে আসবে। তো বাইরে আসলেই সাইটোপ্লাজমে কিছু এনজাইম ওয়েট করে আছে যে সখী তুমি কখন আসবা, তোমারে খাইয়ালামু। তো এই কারণে এই শয়তানদের হাত থেকে বাঁচার জন্য এমআরএনএ তার মাথায় একটা টুপি পরে, গুয়ের টুপি, মনে রাখো গুয়ের টুপি, যাতে গুয়ের গন্ধে এই দুষ্টুগুলো আর কাছে আসতে না পারে। আসল কথা, একে যাতে চিনতে না পারে, রাইট? এবং গুয়ের ভাই হচ্ছে অ্যাডেনিন, পেছনে অনেকগুলো অ্যাডেনিন পড়ে, যাকে বলে পলি অ্যাডেনিন। এই যে পেছনে অ্যাডেনিন যুক্ত হলো অনেকগুলো, লেজে যুক্ত হলো, তাই এটার নাম টেইলিং। আর সামনে গুয়ানিন একটা যুক্ত হলো, অর্থাৎ ক্যাপ পড়লো, এটাকে বলে ক্যাপিং। তাহলে দেখো কি হলো, একটা হলো টেইলিং মানে কি, 3 প্রান্তে অনেকগুলো অ্যাডেনিন যুক্ত হলো, কোথাও বলা আছে 50 থেকে 250, কোথাও বলা আছে 50 থেকে 150। আর ক্যাপিং কি, 5 প্রান্তে যে গুয়ানিন যুক্ত একটা ক্যাপ যুক্ত হলো। অ্যান্ড ফাইনালি হলো স্প্লাইসিং মানে কাটা। কাকে কাটবো? এই এমআরএনএর মধ্যে এমন কিছু খারাপ খারাপ জিনিস আছে যাকে বলে ইন্ট্রন, বিকজ তারা ইন্টারফেয়ার করে, এই জন্য তাদের নাম ইন্ট্রন। আর যারা ভালো তাদেরকে বলে এক্সন। এই ভালোগুলোকে রেখে যাকে কেটে ফেললাম তার নাম ইন্ট্রন, আর কাটার প্রক্রিয়াটাকে বলে স্প্লাইসিং। এই স্প্লাইসিং এর পর এদেরকে আবার একসাথে যুক্ত করে দিব। এদেরকে আবার একসাথে কি করে দিব? হায় 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 রে, কি হচ্ছে ভাইয়া, এটা কি হলো? ও খোদা, আচ্ছা কিছু একটা, এদেরকে আমরা যুক্ত করে দিব। এই যে যুক্ত করে যে এমআরএনএ হলো, এটাকেই বলে ম্যাচিউর এমআরএনএ। তাহলে চূড়ান্তকরণের 3টা কথা, টেইলিং, ক্যাপিং আর স্প্লাইসিং। তুমি যদি এক লাইনে লিখতে চাও তাহলে তুমি এভাবে ধাপটা লিখে দিবা যে এমআরএনএ চূড়ান্তকরণ, যে অবশেষে টেইলিং, ক্যাপিং এবং স্প্লাইসিং এর মাধ্যমে প্রি এমআরএনএটি চূড়ান্ত এমআরএনএ পরিণত হয়। ভাই তোমার মার্ক তো সর্বোচ্চ 3 বা 4, তুমি এতগুলো কথা কি লিখবাই না, তুমি এই ধাপটাতে শুধু কি লিখবা, যে অবশেষে টেইলিং, ক্যাপিং এবং
স্প্লাইসিংয়ের মাধ্যমে প্রি এমআরএনএ চূড়ান্ত এমআরএনএতে পরিণত হয়। তাহলে আমি পুরো ব্যাপারটা একটু সামারি করি, তোমাদের কাছে বিদায় নেই। ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে এমআরএনএ, এটি 3টা ধাপে ঘটে বা 4টা ধাপ লিখতে পারো। প্রথম ধাপ সূচনা। ডিএনএতে প্রতিটি জিনের জন্য প্রোমোটার থাকে, আরএনএ পলিমারেজ প্রোমোটারে যুক্ত হয়, পাক খুলে নেয়। ট্রান্সক্রিপশন শুরু হয় 5 থেকে 3-এ। আরএনএ পলিমারেজ বেস পেয়ারিং নীতি অনুযায়ী নিউক্লিওটাইড যুক্ত করে এবং ট্রান্সক্রিপশনের সূচনা করে। সহজ করে দিলাম। এবার আসো 2 নম্বর ধাপ, সূত্র বর্ধিতকরণ। আরএনএ পলিমারেজ বেস পেয়ারিং রীতি অনুযায়ী সাস স্ট্র্যান্ড ধরে 3 থেকে 5-এর দিকে বৃদ্ধি পায়। উদাহরণ হিসেবে বলা যায় সাসে যদি থাকে সিএ, তাহলে নতুন যে সূত্রটা আরএনএ তৈরি হবে সেখানে থাকবে জি ইউ, কারণ আরএনএতে টি এর পরিবর্তে ইউ থাকে, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। সমাপ্তিকরণ এভাবে, আচ্ছা, সাস স্ট্র্যান্ডে সমাপ্তিকরণের স্থান নির্দিষ্ট থাকে। আরএনএ পলিমারেজ সাস স্ট্র্যান্ড ধরে আগাতে 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 যখনই সমাপ্তিকরণের স্থানে এসে পৌঁছায় তখনই ট্রান্সক্রিপশন শেষ হয়। শেষ হওয়ার পর আরএনএটা এনজাইম সহ এমনিতেই সরে আসে, কিন্তু স্যাসরা একটা প্রোটিনের সাহায্যে টেনে ওকে আলাদা করতে হয়। চূড়ান্তকরণ অবশেষে, আচ্ছা, যে আরএনএ তৈরি হলো লিখে দিবা, এটাকে প্রি এমআরএনএ বলে। এবার চূড়ান্তকরণ অবশেষে টেইলিং, ক্যাপিং এবং স্প্লাইসিং এর মাধ্যমে প্রি এমআরএনএটি চূড়ান্ত এমআরএনএতে পরিণত হয়। কাহিনী শেষ ভাইয়া। ছবি দেওয়ার কোনোই দরকার নাই। তুই যদি তারপরে মনে করিস না আমি ছবি দিব ভাইয়া, ও ভাইয়া এই ছবি দিয়ে দিবা, এটা ডিএনএ, এটা দিবা 3 প্রান্ত, এটা দিবা 5, এটা 3, এটা দিবা 5, আর এই যে এটাই হলো ট্রান্সক্রিপশনের ছবি, শেষ। তাহলে এই 5টা দিবা 5, এই 5টা দিব 3। ভাইয়া বিশ্বাস কর, এই হুদাই এরম করে এখানে দেবে সি সি এ, এখানে দিবি জি জি ইউ। ভাই বিশ্বাস কর, এটাই ট্রান্সক্রিপশনের ছবি, সিম্পল, শেষ। লিখে দিবি এমআরএনএ, এমআরএনএ তৈরি হচ্ছে, বা প্রি এমআরএনএ লিখে দিতে পারিস। তাহলে এটা হচ্ছে সাস। সাস মানে কি? টেমপ্লেট। তাহলে সাসের যে বিপরীত তাকে বলা হয় কমপ্লিমেন্টারি বা পরিপূরক। ইংলিশে লিখবি না বাংলায় লিখবি তোর ব্যাপার। কমপ্লিমেন্টারি। ভাই এই 3টা জিনিস আমি প্রায় 4, 5, 6 দিন ধরে বোঝাই। আমি পরীক্ষার আগের 2-1 দিন আগের হিসেবে জাস্ট শর্ট করে যতটুকু না হলে নয়, যাতে পরীক্ষা লিখতে পারো লিখলাম। সো ভালো থেকো। আমার বিশ্বাস ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, ওই যে ফ্লুইড মোজাইক মডেল, এগুলো নিয়ে তোমার ঝামেলা হয় না। তবে ফ্লুইড মোজাইক মডেলে প্রত্যেকটা স্টুডেন্ট ছবি আঁকায় ভুল করবা এবং মার্ক কাটা খাবা, এবং সেটা নিয়ে আমি ভিডিও দিব। কারণ কারোই ফ্লুইড মোজাইক মডেল আঁকা ঠিক হয় নাই। কারোই বলতে থাক, এটা বলা আবার মাইন্ড করবা, মানে সত্যি কথা, এটা নিয়ে আমি একটা ভিডিও করব। কোনো টিচারেরই ফ্লুইড মোজাইক মডেল তোমাদের যারা শিখাইছে ভুল হয়েছে, এবং তুমি যদি ওভাবে লেখো হাসান স্যারের সাথেই মিলছে না, তুমি মার্ক পাবা না, এবং এটা ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি একটা ভিডিও দিব। এখন আর কথা না বলি, তো ভালো থেকো ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।